হ্যালো, লালবাজার থেকে বলছি। লালবাজার কলকাতা পুলিশের হেডকোয়ার্টার, যা 150 বছরেরও বেশি সময় ধরে নিজের বুদ্ধিমত্তা ও দক্ষতার জোরে অপরাধীদের শাস্তি দিয়ে আসছে। একসময় এই লালবাজারকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো। লালবাজারকে বলা হতো স্কটল্যান্ড ইয়ার্ড অফ ইস্ট। ঠগি দমন থেকে হত্যা রহস্য কিনারা সবকিছুই করেছে লালবাজার। ইংরেজ আমলে একটা সময় দেশের রাজধানী ছিল কলকাতা। ব্রিটিশের হাতে তৈরি কলকাতা পুলিশের সুনাম সেই সময় থেকেই। বহু জটিল তদন্তে জট ছাড়াতে গিয়ে বুদ্ধিমত্তার ছাপ রেখেছেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের দুটি অফিসাররা। কার্যত ডিটেকটিভ ডিপার্টমেন্টের সাফল্যের ফসল হিসেবেই স্কটল্যান্ড ইয়ার্ড অফ দ্য ইস্টের তকমা পায় কলকাতা পুলিশ। কিন্তু কিভাবে, কেন এই ডিটেকটিভ ডিপার্টমেন্ট গড়ে তোলা হয়েছিল তা জানেন? 1 এপ্রিল 1868 2 AM হেড কনস্টেবল তার ঘোরাঘুরি শেষ করে অ্যামা স্ট্রিটে এসে দেখতে পান অন্য ফুটপাতে এক বান্ডিল মহিলার পোশাক পরে আছে। তার বুলসাই লণ্ঠনের আলোয় তিনি দেখতে পান একটি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা যুবতীর মৃতদেহ। গলাটি তির্যকভাবে কাটা ছিল। অপরাধ সংগঠনে ব্যবহৃত অস্ত্র মাঝারি ধারালো একটি লম্বা নাবিকের ছুরি ঘটনাস্থলের কাছেই পাওয়া যায়। এত বিশদে যাওয়ার উদ্দেশ্য এবং এই মৃত্যুকে যথাযথ গুরুত্ব দেওয়ার মূল কারণ হলো এই রহস্য মৃত্যুর ফলেই কলকাতায় গড়ে ওঠে ভারতের সর্বোত্তম এবং প্রাচীনতম গোয়েন্দা বিভাগ, কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট। কনস্টেবল মাত্র 1 ঘন্টা আগে ঘটনাস্থল অতিক্রম করেছিলেন এবং অস্বাভাবিক কিছুই লক্ষ্য করেননি তিনি। মৃতদেহ পাহারা দেওয়ার জন্য অন্য একজন কনস্টেবলকে রেখে হেড কনস্টেবল খুনের বিষয়ে ইন্সপেক্টরকে জানাতে ছুটে যান। মৃতদেহটিকে কলকাতা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছিল, তবে পুলিশের প্রচেষ্টা সত্ত্বেও কেউ লাশ শনাক্ত করতে পারেনি। মৃতদেহটিতে পচনের চিহ্ন দেখা যাওয়ায় পুলিশ এটি তাড়াতাড়ি নিষ্পত্তি করার সিদ্ধান্ত নেয়। ছবিটির কপি শহরতলির আশেপাশে এবং শহরতলিতে ছড়িয়ে পড়ে এবং অবশেষে 152 লেনের বাসিন্দা হ্যারিস নামে এক ব্যক্তি তাকে শনাক্ত করতে এগিয়ে আসেন। মৃত মহিলাকে রোজ ব্রাউন হিসেবে শনাক্ত করেন তিনি বলেন রোজ ব্রাউন তার ভাড়াটে ছিলেন। তিনি তার কম্পাউন্ডে একটি গুদামে থাকতেন। স্থানীয় বিট কনস্টেবল তখন পুলিশকে জানান যে তাকে প্রায়শই মাধবচন্দ্র দত্তের সঙ্গে দেখা যেত। মাধবচন্দ্র দত্ত তৎকালীন সময়কার পুলিশের চোখে খুব নেক নজরে ছিলেন না। এদিকে রোজ ব্রাউনের জিনিসপত্র খানা তল্লাশি করে পুলিশ তার প্রেমিক কিংসলির একটি ছবি পায়, যারও পুলিশ মহলে খুব সুনাম ছিল না। রোজ ব্রাউন কয়েক মাস আগে হাওড়ায় কিংসলির কোয়ার্টার ছেড়ে প্রথমে জিগজ্যাগ লেনের একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু আবারও সেখান থেকে অন্য জায়গায় আশ্রয় নেন, কারণ তিনি ভয় পেয়েছিলেন যে কিংসলি তাকে খুঁজে পাবে। তিনি আশঙ্কা করেছিলেন যে কিংসলিকে ছেড়ে যাওয়ার জন্য কিংসলি তাকে হত্যা করতে পারে। পুলিশ মাধবচন্দ্র দত্তকে গ্রেপ্তার করে। এই মাধবচন্দ্র দত্তের বউবাজার একটি দোকান ছিল এবং বেশিরভাগ নাবিকের কাছ থেকে কেনা কাটলারি এবং ছুরি বিক্রি করত। এখানে উল্লেখ করা যেতে পারে যে রোজ ব্রাউনের কাছে প্রায় 600 থেকে 700 টাকার সোনার অলংকার ছিল, যা কখনো খুঁজে পাওয়া যায়নি। কিংসলির কোয়ার্টারে তল্লাশি চালিয়ে একটি শার্ট যার হাতা এখনো ভেজা ছিল, রক্তের দাগযুক্ত একটি মহিলার কিছু পোশাক এবং অবশেষে রোজ ব্রাউনের কোয়ার্টারে তালায় লাগানোর একটি চাবি পাওয়া যায়। একটি গুরুত্বপূর্ণ সড়কের মাঝখানে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড এবং অপরাধীকে ধরতে পুলিশের ব্যর্থতা তীব্র ঝড় তুলেছিল। জনসাধারণের প্রতিক্রিয়া তীব্র ছিল এবং লালবাজার চাপের মুখে পড়ছিল। সেই সময় স্যার স্টুয়ার্ট সন্ডার্স হক, যার নামে নিউ মার্কেটের নামকরণ, তিনি পুলিশ কমিশনার এবং পৌর কর্পোরেশনের চেয়ারম্যান। অ্যামা স্ট্রিট হত্যাকাণ্ড নামে পরিচিত অমীমাংসিত হত্যা মামলার প্রতি জনসাধারণ ব্যাপক প্রতিক্রিয়া দেখায়। 1868 সালে জুলাই মাসে প্রকাশিত প্রতিবেদন থেকে অনুমান করা যায়। এতে লেখা ছিল 31 মার্চ মহিলা রোজ ব্রাউনের হত্যাকারীকে দোষী সাব্যস্ত করার জন্য কেউ যদি প্রমাণ উপস্থাপন করতে পারে তাহলে সরকার পক্ষ তাকে 1000 টাকা পুরস্কার দেবে। ঘটনার 1 সপ্তাহ পরেও যুবতীর পরিচয় জোগাড় করতে ব্যর্থ হয় অ্যামা স্ট্রিটের পুলিশ। সংবাদ মাধ্যম এবং আমজনতার প্রবল সমালোচনা সঙ্গে পুলিশি ব্যবস্থা সম্পর্কে ক্রমাগত সন্দেহের প্রকাশের ফলে অবশেষে ধৈর্য হারান নগরপাল স্যার স্টুয়ার্ট সন্ডার্স হক। তিনি একজন ইন্সপেক্টর নিযুক্ত করেন, তিনি রিচার্ড রিড। তদন্ত নেমেই ভরসা আরো বাড়িয়ে দেন রিড সাহেব। অচিরেই আবিষ্কার করে ফেলেন যে মৃতার নাম রোজ ব্রাউন, জন্মসূত্রে অ্যাংলো ইন্ডিয়ান। শুধু তাই নয়, কিভাবে খুন হয়েছেন রোজ এবং সন্দেহভাজনের তালিকায় কে কে থাকতে পারে তাও ঠিক করে ফেলেন রিড সাহেব। এই রিচার্ড রিডই হলেন কলকাতার প্রথম পুলিশ গোয়েন্দা এবং বিশেষ কিছু অপরাধের সমাধানে যে বিশেষ বিভাগের প্রয়োজন সে ধারণা দ্রুততর হয়ে যায় হক সাহেবের সামনে। রিচার্ড রিড একজন অভিজ্ঞ পুলিশ গোয়েন্দা, যিনি পরবর্তীকালে ইউনিটের সুপারিনটেন্ডেন্ট হন। 1875 সালে প্রিন্স অফ ওয়েলস যখন ভারতবর্ষে আসেন, তার দেহরক্ষী হিসেবে নিযুক্ত হয়েছিলেন এই রিচার্ড রিড। তার এভরি ম্যান ইজ অ্যান ডিটেকটিভ বইতে এই মামলার বিবরণ
লিপিবদ্ধ করেন। তবে তিনি খুনের নাম উল্লেখ করতে বিরত ছিলেন। সম্ভবত দুই প্রধান সন্দেহভাজনের কারোর বিরুদ্ধে চূড়ান্ত প্রমাণের অভাবেই তিনি কোনো খুনির নাম উল্লেখ করেননি। রিডের বইটি কেবল 19 শতকের কলকাতায় সংঘটিত অপরাধের একটি উত্তেজনাপূর্ণ পাঠই প্রদান করে না, বরং পর্যবেক্ষণ এবং অনুমান কিভাবে গোয়েন্দাদের রহস্যভেদ করতে সাহায্য করেছিল তা জানতে আমাদের আরো চূড়ান্তভাবে সাহায্য করে এবং আমাদের এও শেখায় যখন অপরাধবিদ্যা একদমই প্রাথমিক পর্যায়ে তখন কিভাবে গোয়েন্দারা কেস সলভ করতেন। তিনি স্থানীয় সমাজের কিছু ভয়ঙ্কর প্রথা সম্পর্কেও লিখেছিলেন, যেমন ঠান্ডা সতীদাহ, যেখানে অবৈধ সম্পর্কে জড়িত যুবতী বিধবারা কলঙ্ক এড়াতে বিষ খেতে বাধ্য করা হতো। তারা প্রায়শই অবৈধ গর্ভপাতের সময় মারা যেত, অথবা বেঁচে গেলেও নবজাতক শিশুদের মুখে ছাই দিয়ে হত্যা করা হতো। রিড এগুলিকে অজ্ঞাত অপরাধ বলে অভিহিত করেছিলেন তার বইতে। থানার দৈনন্দিন কাজকর্মের পাশাপাশি এই বিশেষ ধরনের অপরাধের সমাধান যে সহজ নয় সে কথা দ্রুত বুঝতে পেরেছিলেন হক সাহেব। এও বুঝেছিলেন যে এই খুনের কিনারা না হলে শুধু যে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠবে তাই নয়, সমস্ত পুলিশি ব্যবস্থা নিয়ে সন্দেহ দেখা দেবে। তখন স্পষ্ট হয়ে যাচ্ছিল থানার চৌহদ্দির বাইরে বেরিয়ে খুঁজতে হবে সমাধান। এমন একটি প্রক্রিয়া চালু করতে হবে যা থানা নির্ভর নয়, জটিল এবং ব্যতিক্রমী অপরাধের মোকাবিলায় এক ভিন্ন ধরনের তদন্তকারী দল। রোজ ব্রাউন হত্যাকাণ্ডের 6 মাস পর অর্থাৎ 28 নভেম্বর 1868 সালে জারি করা হয় এক সার্কুলার। এই সার্কুলারের মাধ্যমে জানানো হয় পুলিশে যোগ করা হলো এক বিশেষ ধরনের ডিটেকটিভ ফোর্স বা ডিপার্টমেন্ট, যা ভারতে সর্বপ্রথম। নতুন এই শাখার দায়িত্বে সুপারিনটেন্ডেন্ট হিসেবে থাকবেন এ ইউনান, সহকারী হিসেবে থাকবেন ফার্স্ট ক্লাস ইন্সপেক্টর আর ল্যাম্ব। এছাড়াও অধস্তন কর্মীদের হিসেবে থাকবেন 4 জন দারোগা, 10 জন হেড কনস্টেবল, 10 জন সেকেন্ড গ্রেড কনস্টেবল এবং 10 জন থার্ড গ্রেড কনস্টেবল। এখান থেকেই পথ চলা শুরু হয় ডিডির অর্থাৎ ডিটেকটিভ ডিপার্টমেন্টের। জমি তো আগে তৈরি হয়েছিল। 19 শতকের প্রথমার্ধে বাংলা জুড়ে ঠগি ও ডাকাতি দমনের প্রয়াস শুরু করে ব্রিটিশ কর্তারা খুব ভালোভাবে এটা বুঝতে পেরেছিলেন কনস্টেবল হিসেবে বাঙালিরা তেমন কাজে না হলেও গোয়েন্দাগিরির কাজে তারা বিলক্ষণ পটু। এই তথ্য আবিষ্কারের কৃতিত্ব কিছুটা যেতে পারে স্যার উইলিয়াম স্লিম্যানের ওপর। 1828 থেকে 1835 মধ্যে ঠগি ডিপার্টমেন্টের হেড ছিলেন। কাজে নেমে স্লিম্যান বুঝেছিলেন ডাকাত এবং ঠগিদের ওপর অষ্টপ্রহর নজর রাখতে চাই তাদের আশেপাশে বসবাসকারী স্থানীয় মানুষ, যাদের মাইনে দিয়ে ইনফর্মার হিসেবে বহাল করা যাবে পুলিশের তরফে। এই ইনফর্মাররা মূলত দুভাগে ভাগ করা হতো। এক, সেই সব ডাকাত যারা ধরা পড়ে গেছে এবং রাজসাক্ষী হতে রাজি হয়েছে এবং জেল থেকে ছাড়া পেয়েছে এই শর্তে যে তারা আগে যে দলে থাকতো সেই দলের সদস্যদের সম্পর্কে সমস্ত যাবতীয় খবর তারা পাচার করবে পুলিশের কাছে। 2, বিভিন্ন এলাকায় বসবাসকারী শিক্ষিত বাঙালি তরুণ যারা গোয়েন্দা হিসেবে পুলিশে যোগ দিতে ইচ্ছুক। এই শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিদের অনেকেই পরবর্তীকালে দারোগা পদে উন্নীত হন, যার ফলে সমাজে প্রভূত সম্মান অর্জন করেন তারা। সম্মান আসে ইউরোপীয় উপরওয়ালাদের কাছ থেকে। মুন্সি বাকাউল্লাহ, নবকৃষ্ণ ঘোষ বা বৈদ্যনাথ মুখোপাধ্যায় এরা ছিলেন সেই সময়কার ব্রিটিশের তাবর দারোগাদের মধ্যে অন্যতম। পুলিশের রিপোর্টে ফলাও করে প্রকাশিত হতো তাদের কৃতিত্বের নমুনা। অ্যানুয়াল রিপোর্ট অফ দ্য পুলিশ অফ দ্য টাউন অফ ক্যালকাটা 1872-তে হক সাহেব বলছেন, performance by Bengali officers were quite equal to those of which we reached in the part of the world. গোয়েন্দাগিরিতে তাদের সাফল্যের জন্য স্বীকৃতি স্বরূপ এই বাঙালি অফিসারদের রায় বাহাদুর জাতীয় উপাধিও প্রদান করা হতো ব্রিটিশ সরকারের দ্বারা। এই দারোগাদের মধ্যে সর্বোচ্চ খ্যাতি লাভ করেন প্রিয়নাথ মুখোপাধ্যায়, যার দারোগা দপ্তর শীর্ষক স্মৃতিকথা আজও বই আকারে পাওয়া যায় খুব সহজেই। গোয়েন্দা বিভাগের পত্তনের পাশাপাশি আরও একটি কাজ করেন হক সাহেব। তিনি প্রথমবার স্পেশাল রিপোর্ট কেস হিসেবে চিহ্নিত করেন খুন, অপরাধমূলক হত্যা এবং গুরুতর আঘাত। 1873 সালে ডিটেকটিভ ফোর্সের পুনর্গঠন করেন তিনি, যার ফলে কিঞ্চিত কমানো হয় কর্মী সংখ্যা। সমগ্র বিভাগের পরিচালনার দায়িত্ব নেন তিনি নিজেই। তবে বিভাগীয় প্রধান হিসেবে আসন গ্রহণ করেন খোদ রিচার্ড রেড। তিনি তখনও ইন্সপেক্টর পদে আসীন, যদিও চাকরি থেকে অবসর নেন তিনি সুপারিনটেন্ডেন্ট হিসেবে। পরবর্তীকালে কলকাতায় নিজের গোয়েন্দা জীবন নিয়ে একটি বই লেখেন রেড, যে বইয়ের নাম ছিল এভরি ম্যান হিজ ওন ডিটেকটিভ। বইটির প্রধান উদ্দেশ্য ছিল পরবর্তী প্রজন্মের গোয়েন্দাদের শিক্ষা প্রদান করা, যদিও সাধারণ পাঠকের কাছে রিডের কাহিনী সম্ভার কিছু কম মনোগ্রাহী নয়। স্টুয়ার্ট হগের পরবর্তী সময়ে কিছুদিনের জন্য সাময়িকভাবে নগরপালের দায়িত্ব পালন করেন প্রথম নগরপাল স্যার স্যামুয়েল ওয়াওহপ। বৈজ্ঞানিক প্রথায় বিশ্বাসী ওয়াওহপের উৎসাহে গোয়েন্দাগিরিতে উল্লেখযোগ্য সাফল্য পেতে থাকেন রিড সাহেব, শ্রীনাথ পাল এবং কালীনাথ বসুর মতো
গোয়েন্দারা। ফলত ভারতের নানা প্রান্তে ছড়িয়ে পড়তে থাকে কলকাতা পুলিশের সুনাম, ডাক পড়তে থাকে বিভিন্ন জটিল সমস্যার সমাধানের। উদাহরণস্বরূপ 1875 সালে নিখুঁত গোয়েন্দাগিরির জোরে চুরি যাওয়া গয়না এবং চোরেদের গ্রেপ্তার করে কালীনাথ বসু, এবং তার জন্য তিনি ট্রাভাঙ্কারের মহারাজের কাছ থেকে 2000 টাকা পুরস্কার পান। শতাব্দীর প্রায় শেষ পর্যন্ত গোয়েন্দা বিভাগের রাজ ছিল ব্রিটিশদের হাতেই। তবে 1898 সালে প্রথম ভারতীয় বিভাগীয় প্রধান হিসেবে মনোনীত হন যোগেন্দ্রচন্দ্র মিত্র, তারপর কৃষ্ণচন্দ্র ব্যানার্জি, যিনি এই পদে থাকেন বছর 3। তবে এরপরই বাংলায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব। শুরু হয় বাংলার অগ্নিযুগ। এই আবহে ভারতীয়দের হাতে গোয়েন্দা বিভাগের ভার দিতে নারাজ ছিল ব্রিটিশ সরকার, এবং আবারও বিভাগের প্রধান হয়ে বসেন ব্রিটিশাররা। এবং তখন কৃষ্ণচন্দ্র ব্যানার্জির পর বিভাগের প্রধান হন MBLF 1905 থেকে 1930। স্বাভাবিকভাবেই সশস্ত্র স্বদেশী আন্দোলনের প্রাণকেন্দ্র হয়ে ওঠে কলকাতা। ব্রিটিশ শাসক গোষ্ঠীর চোখে জন্ম নেয় এক নতুন ধরনের অপরাধ। সশস্ত্র বিপ্লবীদের ঠিক সাধারণ খুনি বা ডাকাতের দলে ফেলা যায় না, অথচ তারা যে ব্রিটিশ সরকারের চোখে অপরাধী। এই অপরাধের মোকাবিলা স্রেফ গোয়েন্দা বিভাগের কর্ম নয়, বিশেষ অপরাধ দমনের স্বার্থে জন্ম নিল ডিটেকটিভ ডিপার্টমেন্টের সহকারী আরেকটি বিভাগ, স্পেশাল ব্রাঞ্চ। তবে এত কিছুর পরেও কখনো কমে যায়নি ডিটেকটিভ ডিপার্টমেন্টের গুরুত্ব। জন্মলগ্ন থেকে যে সুনাম অর্জন করেছে এই বিভাগ, তারই ফল কলকাতা পুলিশের স্কটল্যান্ড ইয়ার্ড অফ দ্য ইস্টের তকমা। এবং আজও সমান দক্ষতার জোরে বিভিন্ন আনসলভড কেস সলভ করে চলেছে আমাদের সকলের প্রিয় গোয়েন্দাপীঠ লালবাজার।